বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি বেলা 11টায় ঘুম থেকে উঠেছি আর তখন থেকেই ভিডিওটা কন্টিনিউ করেছি। প্রতিদিন দেখা যায় একটু আগে পরে ঘুম থেকে ওঠা হয়, তবে আজকে একদম বেশি বেলা হয়ে গেল, 11টা বেজে গিয়েছে। আপনাদের ভাইয়াকে তাড়াহুড়ো করে দোকানে পাঠিয়েছি। পাঠানোর পর বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ওদেরকে একটু খাবার দিয়ে দিয়েছি, সকালের নাস্তা। তারপর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। আমার বাচ্চাদের খাবার দাবার রেডি থাকলে ওরা আমাকে সেরকম একটা জ্বালায় না। আমি আমার মন মতো কাজকর্ম করতে পারি। আমি প্রথমে সবার আগে ওদেরকে খাওয়াই, ওদের খাবারের ব্যবস্থা করে তারপর আমি যা ইচ্ছা তা করি। আজকে আমি আমার বেডরুম থেকে পুরো ঘর সব ভালো করে পরিষ্কার করব আপনাদেরকে সাথে নিয়ে। সবসময়ই তো ইফতারের ব্লগ শেয়ার করি, আজকে ভাবলাম আমি সকাল থেকে কি কি কাজ করি সেটাই একটু তুলে ধরার চেষ্টা করি। আমার এই বাসাটা একদমই মেইন রোডে, যার কারণে আমার ভয়েস দেওয়ার সময় অনেক বেশি গাড়ির শব্দ পাওয়া যায়। সেই সাথে আমি যখন ভিডিও করি তখন আপনারা দেখতে পান অনেক ধুলাবালি উড়াউড়ি করছে। সেই সাথে আমার প্রত্যেকটা ফার্নিচার এত পরিমাণে ধুলাবালিতে আচ্ছন্ন থাকে কি আর বলবো। আমি মনে হয় 2-1 দিন এই ঘরটা মুছিনি, মানে আমার ফার্নিচারগুলো মুছিনি। আজকে সকালে মনে হচ্ছে যে পুরোটা বাসা একদম সাদা হয়ে গিয়েছে ধুলাবালিতে। আজকে আর মনটা মানছেই না, যত কষ্টই হোক না কেন আজকে আমি পুরো বাসাটাকে একদম ডিপ ক্লিনের মতো করব। আপনাদের সাথে তো ভিডিও আকারে শেয়ার করেছি অল্প একটু, তবে আমি কিন্তু এর বাহিরেও অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি। সব কিছু তো আর ভিডিও বন্দি করা যায় না, যতটুকু করেছি ততটুকুতেই না আমার অনেকটুকু লং ভিডিও হয়ে গিয়েছে। এর মধ্যে কাজের আপা এসেছে। আমি ওকে বললাম যে নিচে আমাদের দোকানের যে ওয়াশরুম আছে সেটা পরিষ্কার করতে। আজকে বাসাটা আমি একা হাতে পরিষ্কার করব। কাজের আপার অপেক্ষায় থাকি। অল্প অল্প কাজ আমি করি আর বেশিটুকু কাজ তাকে দিয়ে করাই। বেশিটুকু কাজ সে করলেও কিন্তু আমার মতো পরিষ্কার করে করতে পারে না। তো আমি যখন করি তখন কিন্তু একদম পরিষ্কার করে ডিপ ক্লিনের মতো করি। আমি আজকে আমার এই খাটের নিচ থেকে শুরু করে প্রত্যেকটা ফার্নিচার সরিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তবে আমার কাজের আপাকে বললে করতো, কিন্তু সে তো এগুলো সরিয়ে করতে অনেক বেশি সময় লেগে যাবে। তো নিজের কাজ নিজে করলে যেরকম শান্তি আর তৃপ্তি পাওয়া যায়, অন্য লোকদেরকে করিয়ে কিন্তু সেই তৃপ্তিটা আর পাওয়া যায় না। আমি এখানে আমার আলমারি, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, খাট সাইড টেবিল বক্স একদম A to Z ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে আলমারির ভেতরটাও পরিষ্কার করেছি। সাথে আমি আলমারিটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। ওয়ারড্রবটা একদম উপর থেকে নিচ পর্যন্ত টিপটপ করে গুছিয়ে তারপর যে কম্বল আর কমফোর্টার ছিল সেগুলো তুলে নিয়েছি, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগে। তবে কম্বল আর কমফোর্টার ধোয়ার প্রয়োজন ছিল। এখন যেহেতু রমজান মাস, কাজের আপাকে দিয়ে আর কষ্ট করাতে চাচ্ছি না। এখন আমি তুলে রেখেছি, ঈদের পর আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। পুরোটা বেডরুম যখন আমি গুছিয়ে নিয়েছি আমার কাছে এত পরিমাণে শান্তি লাগছিল, মানে কোনো রকমের কোনো ধুলাবালি আজকে আর রুমে রাখিনি। একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি পুরো রুমটাকে পরিপাটি করে নিয়েছি পরিষ্কার করে। এখন মনে হলো যে পরিষ্কার যেহেতু করেছি আর খাটের নিচটা যেহেতু ঝাড়ু দিয়েছি, আজকে আমি এই রুমটা সহকারে পুরো বাসা ভালো করে মুছে নেব। আমি মুছে নিলে দেখা যায় কোনাকাঞ্চি একদম চকচকে করে ফেলি। তো মোড়া সরিয়ে পুরো রুমটা ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। যেহেতু আমার বেডরুমে এতটুকুই জায়গা, এইখানেই আমাকে নামাজ পড়তে হয়, তো আমি সবসময় চেষ্টা করি এই জায়গাটাকে মুছে রাখার জন্য। আজকে কিন্তু ষষ্ঠ রমজানের সকাল, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি কিন্তু একদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন একজন বড় ইউটিউবার, এটা হচ্ছে হৃদয় হাসান ভাইয়া।
হয়তোবা অনেকেই চিনতে পারেন, সে কিন্তু আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে, মানে খুব কাছে, 2-1টা বাড়ি পরেই তার বিল্ডিং। আর সে কিন্তু ইউটিউব ফেসবুকের টাকা আর্নিং দিয়েই কিন্তু সে বিল্ডিংয়ের কাজ করেছে। তো ভাইয়ার সাথে আপনাদের ভাইয়ার অনেক ভালো সম্পর্ক। সে হয়তোবা ভিডিও মেক করার জন্যই যাচ্ছিল, আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে, ভাবলাম একটু ভিডিও করি। তো এখানে আমি আমার বেডরুমটা যখন মুছে নিয়েছি, ফ্যান ছেড়ে শুকিয়ে নেওয়ার পর পুরো বেডরুমটা এতটা, মানে কি বলবো, এত পরিমাণে পরিষ্কার লাগছিল, আমার কাছে তো খুবই শান্তি লাগছে। আমি সব সময় চেষ্টা করি আমার বেডরুমটাকে একদম টিপটপ করে রাখার জন্য, যেন আমি সমস্ত কাজ করে এসে এই বেডরুমটাকে একদম টিপটপ অবস্থায় পাই। শুধুমাত্র বেডরুমটাকে মুছে নিয়েছি, আমি এমনভাবেই কাজ করি, এতে করে আমার কাছে মনে হয় কাজটা অনেক সহজ হয়ে যায়। বেডরুমটা পরিষ্কার করে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মুছে নিয়েছি। এখন আমি পর্দাটা টেনে দিয়েছি, যেন ওই রুমে আর কোনো ধুলাবালি বা বাচ্চাদেরকে মানা করে দিয়েছি ওই রুমে যেন এখন আর তারা না যায়, যেহেতু এই রুমগুলো এখনও পরিষ্কার না। তো এই রুমগুলো মুছে নেওয়ার পর আমি পর্দাটা সরিয়ে দিব। বাচ্চাদের বই নিয়ে আরেক মুশকিলে আছি, বই এদিক ওদিক সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে রাখে। বিশেষ করে আমার বড় মেয়ে সারাদিন পড়াশোনা করবে, যেখানে পড়বে সেখানে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো ওদের বই খাতাগুলো একটু গুছিয়ে নিয়েছি, তারপর ওভেন র্যাকটা টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা যেই শোপিসগুলো আছে সেগুলোও মুছে নিয়েছি। এখন দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থা কত পরিমাণে খারাপ ছিল। সাহরি করার পর ডাইনিং টেবিলটা আর গুছানো হয়নি বা মোছা হয়নি, আজকে পরিষ্কার করতেই পারিনি। তো এগুলো এভাবেই ছিল এতক্ষণ। আমি এখন এগুলো সব সরিয়ে নিয়েছি, উপরের বাসন কোসন পাতিল যা ছিল সব সরিয়ে এখন রানার সেটটা সরিয়ে পুরা টেবিলটা ভালো করে মুছে তারপরে আমি রানারটা আবারও বিছিয়ে দিব। আমার এই ডাইনিং টেবিলটা যদিও 6 চেয়ারের, তবে আমি এখানে রেখেছি 4 চেয়ার, 4 চেয়ারই বানানো হয়েছিল। আর আমার এই রুমটাতে যেহেতু একদমই জায়গা নেই, যার কারণে 6 চেয়ার রাখার কোনো জায়গাই নেই। না হলে আমি আরও 2টা চেয়ার বানিয়ে নিতাম, যদি আমরা এখানে 6 জন বসতে পারতাম, মানে 6 চেয়ার ব্যবহার করা যেত, তাহলে আমি আরও 2টা চেয়ার বানিয়ে নিতাম। এই যে এতটুকু পরিমাণ জায়গা শুধু হাঁটাচলা করার জন্য। গতকালকে সেহরি করার পর এই তো এভাবেই পড়েছিল সব কিছু, এত পরিমাণে অপরিষ্কার লাগছিল। আমি তো ঘুম থেকে উঠে আমার মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে, কারণ কাজ জমানো থাকলে আমার কাছে খুবই পেরেশানি লাগে। তো নিজেকে বুঝিয়েছি পেরেশানি করে কোনো লাভ নেই, আমি কাজ শুরু করি, কাজ শেষ হয়ে যাবে। কাজ শুরু করলে দেখা যায় কখন যে শেষ হয়ে যায় বোঝা যায় না। আমি কিন্তু একাধারে কাজ করে নিচ্ছি। আমি এতটাই ব্যস্ত, চালের বস্তা আনার পর চালের বস্তা থেকেই কিন্তু ভাত রান্না করে খাওয়া হচ্ছে। তবে এই চালগুলো যে কন্টেনারে রিফিল করব সেই সময়টাই আর খুঁজে পাচ্ছি না। তো দেখি আজকে এগুলো এই কাজটা করে নেব, চাল রিফিল করে নেব। তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা চেয়ারের কাভারগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে। যখন ভাত খাওয়া হয় বাচ্চারা এই চেয়ারের উপরে অনেক ভাত ফেলে দেয়, আর সেগুলো সাথে সাথে যদি মুছে নেওয়া হয় তাহলে তো পরিষ্কারই থাকলো, আর যদি না থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাওয়ার পর খুবই খারাপ লাগে দেখতে। তো একদম সুন্দর করে সব ঝেড়ে নিয়েছি। এখন আমি আমার এই ডাইনিং টেবিলের পাশের যে যতটুকু জায়গা আছে ডাইনিং রুমের, এতটুকু জায়গায় শুধু ঝাড়ু দিয়ে নেব, একদম টেবিলের নিচে চেয়ার সরিয়ে সরিয়ে আজকে পুরোটা রুম ভালো করে যেমন ঝাড়ু দিব তেমনি মুছেও নেব। যদিও আমার টেবিলের নিচে সেরকম কিছুই নেই, তারপরেও পরিষ্কার করে নেওয়া আর কি। এখন আমি আমার ডাইনিং টেবিলের কাজকর্ম শেষ করে ডাইনিং টেবিলের পাশে যতটুকু জায়গা আছে ডাইনিং রুমে সেটা ঝাড়ু দিয়ে এক কোণায় রেখে এসেছি। এখন আমি আমার ড্রয়িং রুমটাকে পরিষ্কার করে নেব। বাচ্চাদের কাজ দেখতে পাচ্ছেন, এদিকে ওদিকে ফুলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, সেগুলোকে জায়গা মতো রেখে এখন এই তো এই কর্নারটাকে একটু মুছে নেব। আপনারা ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই কর্নারটাতে কত পরিমাণে ধুলা জমেছে, যেহেতু এটা কালো খয়েরি টাইপের একটা কালার, যার কারণে অনেক বেশি ধুলাবালি বোঝা যায়।
যদি কাঠের কালার হতো তাহলে কিন্তু এত বোঝা যেত না। তো আমি প্রত্যেকটা তাক ভালো করে মুছে তারপর ফুলদানিগুলো রেখে দিচ্ছি। এই কর্নারটাকে নতুন করে সাজানোর খুব ইচ্ছা ছিল, তবে করব বলেই আর করা হয়ে ওঠেনি। তবে আমার যখন মাথায় আবার ঝোঁক উঠবে যে আমি এটা নতুন করে অর্গানাইজ করব, তখন কিন্তু আবারও কেনাকাটা শুরু করব। এই বড় ফুলদানিটা আমার অনেক পছন্দের, তবে আমার কাজের আপা ঘর মুছতে গিয়ে হয়তো বা কোনো একটা জায়গায় লাগিয়ে ভেঙে ফেলেছে একটা কর্নারের একটু অংশ, যেটা দেখে আমার মনটা খুব খারাপ ছিল। তবে কিছুই করার নেই, সেটা আপার হাতে যেটা হয়েছে সেটা আমার হাতেও হতে পারতো। ড্রয়িং রুমের কর্নারটাকে ভালো করে পরিষ্কার করে তারপর এখন আমি এই তোষকটাকে সুন্দর করে জায়গা মতো সেট করে দিচ্ছি। বাচ্চারা যেহেতু এখানে বেশি সময় কাটায়, ওরা কিন্তু তোষকের অবস্থা 12টা বাজিয়ে ফেলে। আর চাদরের কথা তো আর বলারই ভাষা নেই। 3 দিনের বেশি আমি একটা চাদর কখনোই রাখতে পারি না, বিশেষ করে এই রুমটাতে। আমার বেডরুমে যদিও একটু কম ময়লা করে, এই রুমটাতে ওদের খাওয়া দাওয়া, ওদের সময় কাটানো, টিভি দেখা সব এই বেডের উপরে। যার কারণে এটা আমি 3-4 দিনের বেশি কখনোই রাখি না, যেহেতু আপনাদের ভাইয়াও এখানে শুয়ে টিভি দেখে। আর আমাদের ইফতারি করা হয় এই রুমটাতে, সবাই মিলে বসে আমরা ইফতারি করি। আর ডাইনিং টেবিলে দেখা যায় বসলে একটু ঝামেলা হয়ে যায়, চিপা চাপা হয়ে যায়। তো এই রুমটাতে বসলে খোলামেলাভাবে আমরা ইফতারটা সম্পূর্ণ করতে পারি। এখানে আমি আজকে আমার একটা পছন্দের চাদর বিছিয়ে দিয়েছি ড্রয়িং রুমের যে তোষকটা আছে সেখানে। আমি খুব পছন্দ করি লাল অথবা খয়েরি, এসব কালার আমার খুব পছন্দের। তো এ কারণে আমি কিন্তু লাল একটা চাদর বিছিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। এই চাদরটা বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা সোফাও এখন ভালো করে ঝাড়ু দিয়ে নেব। যদিও সোফা অত বেশি পরিমাণে অপরিষ্কার নেই, অপরিপাটি নেই। এগুলো আমার কয়েকবার দিনে যে পরিষ্কার করা হয় তা বলে আর কি বুঝাবো। সারাদিনই এগুলো পরিষ্কারের উপরে থাকি, কারণ আমার বাসাই ছোট। হঠাৎ করে একটা মেহমান আসলে এই রুমটাতেই কিন্তু তাদেরকে বসতে দিতে হবে। রুমগুলো যদি অগোছালো করে রাখি তাহলে তাদেরকে আর বসতে দিব কোথায়। আমার বাবার বাসা, মামির বাসা, আমার পরিবারের বাসা যেহেতু কাছাকাছি, তো তারা কিন্তু হঠাৎ আমার বাসায় আসে। আর এসে যদি দেখে এই অবস্থা, আমি তো লজ্জায় শেষ হয়ে যাব। আর আপনি দেখবেন আমি আগে থেকেই ফলো করেছি, যেদিন বাসা অপরিষ্কার থাকবে সেদিনই বাসায় মেহমান আসবে। আমি কিন্তু আমার বাবার বাসায় যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমার এখনও মনে আছে আমি খুব খুঁতখুঁতে টাইপের ছিলাম। ঘর গুছানো নিয়ে খুব বেশি বায়না করতাম আম্মুর সাথে। আমার আম্মু সারাদিন রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতো, তবে ঘর গুছানোটা সেরকম একটা হয়ে উঠতো না, আর সেরকম বুঝতোও না। সারাদিনই আমার আব্বুর পিছে থাকা লাগতো, আর রান্নাবান্না নিয়ে বেশি ব্যস্ত থাকা লাগতো। তো আম্মুকে আমি প্রায় সময় বলতাম যে আম্মুর সাথে একটু রাগ করতাম, কেন আম্মু ঘর গুছিয়ে রাখে না। তো আমি সারাক্ষণ ঘর-টর গুছিয়ে পরিষ্কার করে রাখতাম। তবে আমি দেখতাম যেদিন আমি ঘর গুছাবো না সেদিনই হঠাৎ করে মানুষ চলে এসেছে, আর আমি এটা এক প্রকার ডিপ্রেশনে পড়ে যেতাম যে আল্লাহ, তারা কি মনে করছে আমাদের বাসাটায় এসে, তারা কি ভাবছে যে আমরা হয়তোবা সবসময় এমন থাকি। তবে আজকে এতটাই অপরিষ্কার, তারা ভেবে যাবে হয়তোবা আমরা খুব নোংরা। তবে আসলে তো সেরকম না, আমি সবসময় এগুলো চিন্তা করতাম আর খুব ডিপ্রেশনে পড়ে যেতাম। তো আমি নিজেকে ভালো রাখার জন্য সবসময় আমাদের বাসাটা, মানে আমার মায়ের বাসাটা খুব পরিষ্কার করে রাখতাম। আমার আব্বু যখন বেঁচে ছিল আমাদের ঘরে ঢুকে বলতো, আল্লাহ একদম আমার মেয়েটা জান্নাতের মতো করে রুমটা সাজিয়ে রেখেছে। মানে আব্বুর একটা কথা ছিল আর কি, এটা এত শান্তি নাকি লাগতো আমার ঘর গুছানো দেখলে। দেখা যেত অপরিষ্কার অবস্থায় বাহিরে গিয়েছে, বাহির থেকে বাসায় এসে দেখলো এত পরিষ্কার পরিপাটি, তখন আব্বু এসে খুব তৃপ্তি সহকারে বলতো যে এত শান্তি লাগে এই ঘরটার মধ্যে এখন বসতে। আমার মেয়েটাকে আল্লাহ অনেক ভালো রাখুক, আমাকে অনেক দোয়া করতো এর জন্য। কথাগুলো এখন অনেক বেশি পরিমাণে মনে পড়ে, বিশেষ করে রমজান মাস আসার পর থেকে তো আব্বুর কথা অনেক বেশি মনে পড়ছে। কত কিছু করেছি, বাকি জীবনটার কথা মনে পড়লে খুব বেশি খারাপ লাগে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে তারপর পুরো ড্রয়িং রুম সহকারে প্রত্যেকটা রুম ভালো করে মুছে নিয়েছি।
এখন দেখতে পাচ্ছেন কি রুম দেখিয়েছি আর এখন কি বানিয়ে ফেলেছি, একদম চকচকে হয়ে গিয়েছে। এখনও কিন্তু বাকি আছে, আমি আমার কিচেনটাকে এখনও পরিষ্কার করতে পারিনি। অনেকগুলো দুধের বোতল জমিয়ে রেখেছি, এগুলোতে করে অনেকগুলো দুধ আমি ফ্রোজেন করেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে। তো ফ্রোজেন করার পর প্রতিদিনই দেখা যায় দুধ খাওয়া হয় সেহরিতে। তো দুধের বোতলটা অল্প একটু হালকা একটু পানি দিয়ে পরিষ্কার করে রেখে দেই, তবে একদম পরিষ্কার না করলে কিন্তু দুধের গন্ধটা যাবে না। তো আজকে এটা পরিষ্কার করে নেওয়ার কথা ছিল, আজকে এত কাজ করেছি এখন তো মনেই চাচ্ছে না, তো ভাবলাম একটু পরে করব, এখন এই কাজগুলো করি আগে। কিচেনে কিছু থালাবাটি জমানো ছিল, সেগুলো ধুয়ে তারপর এখন আমি আমার এই ইলেকট্রিক চুলাটা এই সাইডে রেখে দিয়েছি আর এটা ভালো করে মুছে নিয়েছি। গতকালকে থেকে আবারও গ্যাস চলে গিয়েছে, চুলা আবারও অফ। তো জানি না আবার কবে আসবে, হয়তোবা চলে আসবে। তারপরেও আজকে ইলেকট্রিক চুলাটা বের করে নিয়েছি যেহেতু ইফতারি ভাজা লাগবে। এখানে আমি সিঙ্কটাকেও ভালো করে একদম মাজুনি দিয়ে মেজে নিচ্ছি। তবে আমি অফ ক্যামেরাতে আমার ওয়াশরুম তারপর বেসিন এরিয়া সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওইসব দেখাতে গেলে আজকে আধা ঘন্টার উপরে হয়ে যেত ব্লগটা। আজকে এত পরিমাণে কাজ করেছি কি বলবো, গলা কিন্তু এখনই শুকিয়ে গিয়েছে। গতকালকে সেহরিতে আমি কিছুই খাইনি, শুধু পানি খেয়েছি, আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। অনেক রাত করে খাবার খেয়েছিলাম, রাতের খাবার, যার কারণে ভোর রাতে কিছু খাইনি। তবে এখন কিন্তু খুবই তৃষ্ণার্ত হয়ে গিয়েছি। অনেকগুলো পুদিনার ডাল আমি ধুয়ে রেখেছি, এগুলো আগামীকাল আমি পুঁতে দিব মাটিতে, দেখা যাক হয় কি না। পুদিনা পাতার সেরকম যত্নের প্রয়োজন হয় না, এভাবে করেই বেশি পানিতে যদি রাখা হয় পুদিনা পাতা খুব ভালো গ্রোথ হয়। আমি কাজ করতে করতে আমার মেয়েদের বাংলা মিস আর আরবি মিস দুইটা মিসই এসে চলে গিয়েছে। একজন আসে 12টায়, আরেকজন আসে 2টায়। তো আমার কাজের মধ্যেই কিন্তু তাদের পড়ালেখা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি বইগুলোকে গুছিয়ে তারপর বেডটাকে একটু হালকা টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি গোসল করে নামাজ পড়ব। আর এখন আমার একদম কোনো কাজ নেই, শুধুমাত্র ইফতারির ব্যবস্থাটা করব একটু পর গিয়ে। তবে নামাজ পড়ে আমি এই সময়টা নিজের জন্য রাখি। এখন একটু নিজের যত্ন করে তারপর আমি একটু বসে থাকব, তারপরেই আবার ইফতারের ব্যবস্থাগুলো করব। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, যদিও ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে, মোটামুটি 18 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে। আজকের ভিডিওর শেষ প্রান্তে এসে আগামী দিনের একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।